ভূত মানিস তোরা? সামনে রাখা গরম চায়ের কাপটা তুলে ফু দিচ্ছিল পল্টু। সুধন্যদার কথা শুনে চমকে গিয়ে চুমুক দিয়ে জিভ পুড়িয়ে ফেলল। মানব মুড়ির গামলাটার ভিতরে হাত চালিয়ে বাদাম আর গাঁটিয়ার টুকরো খুঁজতে খুঁজতে বলল, দেখিনি তো কখনো, তবে আজ শ্রাবণ মাসের অমাবস্যা। তারপর সন্ধে থেকে ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে। এখন এসব কথা না তোলাই ভালো। রাতে তো আর থাকতে দেবে না, হেঁটে হেঁটে নিজের বাড়িতেই ফিরতে হবে। পল্টু হতবাগা তো রায়পাড়া ছাড়িয়েই শুট করে নিজের বাড়িতে ঢুকে পড়বে। বাকি পথটা আমাকে একলাই যেতে হবে। মাঝে আবার চৌধুরীদের মস্ত বাঁশ ঝাড়খানা। পরেশ এতক্ষণ চুপচাপ সকলের বাসি খবরের কাগজটা উল্টে পাল্টে দেখছিল। এবার সেটা পাশে সরিয়ে রেখে বলল, না মানার তো কোনো কারণও নেই। আমি অনেকবার ভূতে ধরতে দেখেছি। আমাদের এই জিওলগাছিতেই কুমোরপাড়ায় একবার একটা বউকে ভূতে ধরেছিল। সে কি আছাড়ে পিছাড়ে চিৎকার! বাপরে, এখনো মনে পড়লে গায়ে কাঁটা দেয়। আর একবার আমার মামার বাড়ির নিতাইপুরে দেখেছিলাম একজনকে ভূতে ধরতে। সে অবশ্য চিৎকার চেঁচামেচি কিছু করছিল না, একপাশে বসে শুধু ফিক ফিক করে হাসছিল। আমরা দূর থেকে দেখছিলাম। ছোট ছিলাম তো, তাই কাছে যেতে সাহস হয়নি। তবে মনে আছে, একবার লোকটা হাসি থামিয়ে আমাদের দিকে তাকালো। সে কি করমচার মতো লাল চোখ। দেয়ালে ঝোলানো ছোট আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিলেন সুধন্যদা। বৃষ্টিটা বেশ জোরেই পড়ছিল। ছাতা থাকলেও স্টেশন থেকে বাড়ির পথটুকু আসতেই ভিজে গেছেন ভালো মতো। রিক্সা পাওয়া যায় না এখন, তবে হেঁটে আসাই সুধন্যদার অভ্যাস। কলকাতা থেকে ঘন্টা দেড়েক দূরত্ব। বছর 10 আগেও একেবারে ঝিঁঝি ঢাকা গ্রাম ছিল এই জিওলগাছা। এখন কিছুটা বদলেছে, লোকজন বেড়েছে, টোটো আর রিক্সাও বেশি চোখে পড়ে। তবে গ্রামের গন্ধটা এখনও গা থেকে মোছেনি। সেজন্য সারাদিন কলকাতার কলেজে ছাত্র পড়িয়ে সন্ধ্যের মুখে ট্রেনটা যখন জিওলগাছা স্টেশনে এসে দাঁড়ায়, তখন প্ল্যাটফর্মে পা দিয়েই কেমন যেন গাটা জুড়িয়ে যায় সুধন্য সরকারের। বিয়ে থা করেননি, মা চলে যাওয়ার পর একলা মানুষ। তবে একাকিত্ব বোধ তেমন নেই। এই আধা গ্রাম জায়গায় এখনো মানুষ বেশ ঘেঁষাঘেঁষি করে থাকে, একে অপরের খোঁজ খবর নেয়। এই পল্টু পরেশ আর তাদের দলবল তো রোজ সন্ধ্যা হতেই হাজির হয়। বাড়ির চাবি একটা ওদের কাছেও থাকে। সুধন্যদা বলা আছে, তিনি বাড়িতে না থাকলেও মুড়ি মেখে চা খেতে কোনো অসুবিধা নেই। আজ ফিরতে একটু দেরি হয়ে গেছে সুধন্যদার। বাড়ি ফিরে দেখলেন 3 মক্কেলই হাজির। সাধন আবার মোড়ের দোকান থেকে গরম আলুর চপও নিয়ে এসেছে। চুল আঁচড়ে তক্তপোষের ওপর আরাম করে গুছিয়ে বসলেন সুধন। বাইরে বৃষ্টি আরও চেপে এসেছে। হু হা করে আলুর চপে কামড় দিতে দিতে পল্টু বলল, হঠাৎ ভূতের কথা কেন বলো তো? তুমি তো জানতাম ভূত ভগবানে কিছুই মানো না। মাসিমা চলে যাওয়ায় ঘরে একটা ঠাকুরের ক্যালেন্ডার অবধি দেখি না। মানি কি না জানি না, তবে ভূত দেখেছি। ভূত দেখেছো তুমি? নিজে দেখেছো? বিস্ময়ে মুখটা হাঁ হয়ে গেছে পল্টুর। সাধন আর পরেশেরও কম অবাক লাগেনি। সুধন্যদার সঙ্গে তাদের ওঠা বসা না হোক 15 বছরের, এমন কথা তো কখনো শোনেননি। পল্টুটা একটু মাথা মোটা, কিন্তু বাকি দুজন ব্যাপারটা ইয়ার্কি কিনা বোঝার চেষ্টা করছিল। যদিও সুধন্যদার মুখ থেকে সেরকম কিছু মনে হচ্ছিল।
বরং চায়ের কাপে একটা চুমুক দিয়ে বলল, ভূত দেখেছি বলাটা বোধহয় একটু ভুল হবে। ভূতে ধরা মানুষের ভৌতিক কাজকর্ম দেখেছি বললে ঠিক হবে। শুনতে চাস তোরা? খোলা জানালার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে সাধনের দিকে একটু সরে এসে বসল। পরেশ বলল, বলো না শুনি। আজ তো ভূতের গল্প শোনার মতনই পরিবেশ। আলুর চপে একটা কামড় দিয়ে সুধন্যদা শুরু করলেন। তখন আমার বয়স বোধহয় বছর 7-8। তোরা তো জানিস আমি আদতে নদে জেলার লোক। আমাদের বাড়ি ছিল শীতলপাটা গ্রামে। অজগ্রাম কৃষ্ণনগর স্টেশনে নেমে বাসে প্রায় ঘন্টা 2 যাওয়ার পর আবার ভ্যান রিকশায় আধ ঘন্টা যেতে হতো। ইদানিং শুনেছি রাস্তা পাকা হয়েছে, গ্রামের মুখ পর্যন্ত বাস যায়। তখন সেসব কল্পনাও করা যেত না। নদী আর মাটি উর্বর, তাই চাষ হয় ভালো। শীতলপাটটাও ছিল চাষি প্রধান গ্রাম। ধান, পাট আর শীতকালে সর্ষে, ডাল, নানা রকমের শাকসবজি চাষ হতো। জমি জায়গা আমাদের ভালোই ছিল, তবে আমি যে সময়ের কথা বলছি তখন আমার দাদু মারা গেছে। বাবা আর কাকা দুজনেই শহরে চাকরি করেন, তাই ভাগের লোক দিয়ে চাষ করানোর ব্যবস্থা। চাষবাস কিংবা ঘরের কাজকর্ম সবকিছুরই দায়িত্ব ছিল ঠাকুমার। তাঁর তখন 50 পেরিয়েছে, টকটকে ফর্সা রং, খাড়া নাক, মাথার কাঁচা পাকা চুল টান করে একটা খোঁপায় বাঁধা, পরনে সাদা থান। ঠাকুমার এই চেহারাটা আমার চোখের ওপরে ভাসে। অত্যন্ত শক্ত ধাদের, সোজা কথায় বললে রীতিমতো দজ্জাল মহিলা ছিলেন তিনি। ঘরে বাইরে সবাই ভয় পেত। খানিকটা সেরকম হওয়া বোধহয় দরকারও ছিল, কারণ ঠাকুরদা যখন মারা যান তখন বাবা এবং কাকা দুজনেই ছেলে মানুষ। এক হাতে জমি জায়গা, ঘর সংসার সব সামলাতে হলে কড়া না হয়ে উপায় ছিল। আমার মাও শাশুড়িকে খুব ভয় পেতেন। মুখোমুখি দাঁড়িয়ে কথা বলার মতো সাহস ছিল না। ঠাকুমা এমনিতে বেশ উদ্যমী মানুষ ছিলেন। সংসারের রোজগার বাড়ানোর জন্য তিনি সাধ্যমতো অনেক কিছু করতেন। আমাদের বাড়ির পিছনে মস্ত পুকুর ছিল, বাঁধানো ঘাট দেওয়া। ঘরের কাজকর্ম সব সেই পুকুরেই হতো। পুকুরের ধার দিয়ে ছিল অনেক নারকেল গাছ। সেই গাছের ডাব, নারকেল সব বিক্রি হতো। পুকুরের জলে মাছ চাষ করতো ঠাকুমা, সেও কিন্তু বিক্রির জন্যেই। তোরা জানিস কিনা জানি না, ধানের গোলা সবসময় মাটি থেকে হাত 2 উঁচুতে হয়। গোলার নিচে ফাঁকা জায়গাটা বাঁশের চেঁচারি দিয়ে ঘিরে খাঁচা বানিয়ে সেখানে হাঁস মুরগি পুষত ঠাকুমা। নিয়মিত ডিম দিত তারা। সকালে ঘুম থেকে উঠে খেজুর পাতার আঁচড়া দিয়ে খাঁচা থেকে টেনে টেনে ডিম বার করে গুনে গুনে ঝুড়িতে রাখত ঠাকুমা। মুসলমান পাড়ার মিনা বিবি এসে ডিম নিয়ে যেত হাটে বাড়ে। সন্ধেবেলায় পয়সা বুঝিয়ে দিয়ে যেত। বাড়ির মধ্যে একমাত্র আমার সপ্তাহে 3 দিন ডিম খাওয়ার হুকুম ছিল। সকালে খুদে জাউ বানিয়ে তার সঙ্গে সেদ্ধ ডিম দিত ঠাকুমা নিজে। যে সময়ের কথা বলছি তার বছর খানেক আগেই আমার কাকার বিয়ে হয়েছে। কাকিমা ছিলেন মায়ের মতোই গ্রামের মেয়ে, তবে মায়ের থেকেও ছোটখাটো, ভালো মানুষ গোছের। বিয়েও হয়েছিল বেশ কম বয়সে, তাই ঠাকুমার ভয়ে সর্বদা কাঁটা হয়ে থাকতেন। কাকা চাকরি করত মধুপুরে, মাস 2-3 পর পর বাড়ি আসত। এখানে আমাদের বাড়ির গড়নটা একটু বলে দিলে তোদের গল্পটা বুঝতে সুবিধা হবে। মাটির বাড়ি, আমাদের ছিল উঁচু পোতার ঘর, মাঝখানে মস্ত উঠান, তার একদিকে দাওয়ার ওপর
পরপর 4টে ঘর, একটা মা বাবার, একটা কাকা কাকির। মাঝের ঘরের ঠাকুমার সঙ্গে আমি শুতাম। একদম শেষে ভাড়ার ঘর, তাতে স্বচ্ছম্বরের জিনিসপত্র থাকত। আর সব সময়ের কাজের লোক মান্দামাসিরও সেটাই ছিল শোয়া বসার জায়গা। শোবার ঘর থেকে দুধাপ নেমে পাশে রান্নাঘর, তার পাশ দিয়ে পুকুর ঘাটে যাওয়ার রাস্তা। উল্টো দিকে সানের ঘর, ধানের গোলা, তুলসীমন। তখন শীতের শেষই হবে। গ্রামের দিকে ভালো ঠান্ডা। একদিন রাতে ঘুম ভেঙে গেছে, বাইরে যেতে হবে। ওরকম রাত বিরিতে বাইরে যাওয়ায় যদি দরকার হয়, তার জন্য দাওয়ার একপাশে ছোট ছেলেপিলেদের জন্য একটা ব্যবস্থা করা থাকত। তখন একটু বড় হয়েছি, তাই ঠাকুমাকে আর ডাকেনি। নিজেই দরজার খিল খুলে বেরিয়ে কাজ সারছে। তখনও কিন্তু বেশ রাত, চারপাশে সর্ষের মতো ঘন কুয়াশার আস্তরণ। হঠাৎ মনে হলো ধানের গোলার চারপাশে থেকে কেমন যেন একটা শব্দ আসছে। শাড়ি পরা কেউ একজন। এত রাতে ওদিকে কে গেছিল? দেখার জন্য ভালো করে যেই তাকিয়েছি, অমনি যেন হাওয়ায় মিলিয়ে গেল। আমার তো ভয় হাত পা ঠান্ডা। কোনো রকমে তাড়াতাড়ি ঘরে ঢুকে লেপের তলায় ঠাকুমার গা ঘেঁষে শুয়ে পড়ল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে শুনি হইচই কাণ্ড। রাতে শেয়াল এসে খাঁচা থেকে হাঁস নিয়ে গেছে। ফোঁটা ফোঁটা হাঁসের রক্ত পড়ে আছে খাঁচার পাশে। শেয়ালের ভয় ছিল বলে ঠাকুমা নিজে প্রতি রাতে হাঁস মুরগির খাঁচার দরজা বন্ধ করত। সেদিনও নাকি করেছিল, কিন্তু তাহলে খাঁচা খুলল কি করে? শিয়াল নাকি আবার আমাদের বেড়ার ধারেই বসে বসে হাঁসটাকে খেয়েছে। হাড়বোড় পালক সব পড়ে আছে সেখানে। আমার তো শুনে যেন বুক ঢিপ ঢিপ করছিল। ঠাকুমাকে কিছু বলার সাহস ছিল না। কাকিমাকে চুপি চুপি গিয়ে বললাম, ও কাকিমা, শিয়াল নয়, হাঁসটাকে আসলে ভূতে খেয়েছে। কাল রাত্রিরে গোলার ধারে ভূত এসেছিল, আমি দেখেছি। কাকিমা এমনিতেই ভীতু মানুষ, তাড়াতাড়ি আমার মুখে হাত চাপা দিয়ে বলল, এই চুপ চুপ, এইসব কথা বলতে নেই। ঘুমের চোখে কি দেখতে কি দেখেছিস? ঠাকুমার বয়স হয়েছে তো, নিশ্চয়ই হাঁসের ঘরের দরজা বন্ধ করতে ভুলে গিয়েছে। ব্যাপারটা সেদিনের মতো চাপা পড়ে গেল ঠিকই, কিন্তু কদিন পরেই সকালে আবার মন্দা মাসির হাউমাউ চিৎকার। প্রকৃতির ডাকে ভোর রাত্রিরে ঘুম ভেঙে বাইরে এসেছে। আধা অন্ধকারে দেখে ঘুমটা পড়া মেয়ে মানুষ রান্নাঘরের পাশ দিয়ে যাচ্ছে পুকুর ঘাটের দিকে। মাসি স্পষ্ট দেখেছে তার মুখের চাকায় একখানা স্পষ্ট কঙ্কাল, যার চোখ দিয়ে আগুন ঠিকরে বেরোচ্ছে। তারপর কি হয়েছে আর জানা নেই, কারণ কোনো রকমে ঘরে ঢুকে দরজায় খিল দেওয়ার পরই মন্দামাসির দাঁত কপাটি লেগে যায়। সকালে ঠাকুমা যখন তাকে ডাকাডাকি করছে, তখনও নাকি তার গলা দিয়ে বু বু আওয়াজ বেরোচ্ছে। বাড়িতে এভাবে হঠাৎ অপদেবতার আনাগোনা শুরু হওয়াতে ঠাকুমা খুবই চিন্তায় পড়ে গেল। শীতলপাটার পাশের গ্রাম মহিষরেখায় একজন গুণিন থাকতেন। মন্দামাসিকে সঙ্গে নিয়ে ঠাকুমা একদিন গেল সেই গুণিনের সঙ্গে দেখা করতে। ফিরে এসে মুখ গম্ভীর করে, গুণিন নাকি বলেছেন, লক্ষণ দেখে মনে হচ্ছে অপদেবতা বাড়িতেই রয়েছে, সে আবার বাড়ির ভেতরে। শুনে তো আমাদের সবার হাত পা পেটের ভিতর সিঁধিয়ে যাওয়ার মতো দশা। ঠাকুমা সব ঘরে দেওয়ালে পিটুলি গোলা দিয়ে হরিনাম লিখে দিল। সন্ধ্যের পর আর হাত মুখ ধুতেও কেউ পুকুর ঘাটে যায় না। এরকম ভাবে কয়েকদিন কাটার পর ঘটল এক সর্বনেশে কাণ্ড। কদিন ধরেই বৃষ্টি হচ্ছে,
সকালে উঠে মন্দামাসি দেখে উঠোনের ভেজা মাটিতে লাল লাল ছোপ, হাঁসের ঘরের দরজা খোলা, ঠাকুমার আদরের সাদা হাসিও উধাও। শেয়ালে যদি হাঁস ধরতেও, সে তো আর তার হাঁস মুখে নিয়ে উঠোনের দিকে আসবে না। তাহলে দেওয়ালের কাছে লাল ছোপ এলো কি করে? আমি লক্ষ্য করলাম রান্নাঘরের ভিতরে বসে মন্দামাসি ঠাকুমার কানে কি যেন গুজগুজ করছে, আর ঠাকুমার ফর্সা মুখখানা ক্রমশ আষাঢ়ের মেঘের মতো অন্ধকার হয়ে যাচ্ছে। সেই গুজগুজটা ক্রমশ ঠাকুমা আর মন্দামাসির থেকে মায়ের মধ্যেও সংক্রমিত হল। বাড়িতে সারাক্ষণ কেমন যেন একটা ভয়ের পরিবেশ। মা এক মুহূর্তের জন্য আমাকে কাছছাড়া করছিল। ছোট হলেও আমি বুঝতে পারছিলাম বাড়ির সবাই কাকিমাকে যেন একটু এড়িয়ে চলছে। একদিন দুপুরবেলা কাকিমা যখন স্নানে গেছে, তখন মন্দামাসি কাকিমার ঘরে ঢুকে হাতে করে কতগুলো হাঁসের পালক নিয়ে এসে ঠাকুমাকে কি যেন বলল। আমি একটু আশ্চর্যই হচ্ছিলাম, কারণ কাকিমা যে খেলনা বানাবে বলে নানা রঙের হাঁসের পালক জমিয়ে রাখে আমি জানতাম। সেদিন রাতে ঘটল এক সাংঘাতিক ঘটনা। মাঝরাতে আমার বাইরে যাওয়ার দরকার হলো। তখন বাড়ির যা পরিস্থিতি, তাতে একা যাওয়ার প্রশ্নই ওঠে না। তাই ঠাকুমাকে ডাকলাম। দু চারবার ঠেলা দিতে বাধ্য হয়েই ঠাকুমা উঠল। সবে দরজা খুলতে যাব, হঠাৎ খুট করে শব্দটা যে কাকিমার ঘরের খিল খোলার, সেটা আমি বুঝতে পেরেছিলাম। ঠাকুমা দরজা না খুলে নিঃশব্দে জানালার পাল্লা ফাঁক করল। সেদিন বাইরে ফুটফুটে জ্যোৎস্না। স্পষ্ট দেখলাম কাকিমা রান্নাঘরের দিক থেকে এসে গোলাঘরের দিকে গেল। মুরগির ঘর থেকে অস্পষ্ট ঝটপটানির আওয়াজও শোনা গেল। তারপর বেরিয়ে এসে গোলাঘরের পাশে আম গাছের ঝুপসি ছাওয়ায় দাঁড়িয়ে কি যেন খেতে লাগলো। ভয়ে তখন আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। মনে হচ্ছে যেন মুরগির হাড় চিবোনোর কর্মর শব্দও পাচ্ছি। আমার কাঁধের ওপর ঠাকুমার হাতটা ঠক ঠক করে কাঁপছে, মুখে অস্পষ্ট রাম নাম। বেশ আয়েশ করে খাওয়া শেষ করে কাকিমা সম্ভবত আঁচড়ানোর জন্য পুকুর ঘাটের দিকে যেতেই ঠাকুমা তাড়াতাড়ি জানালার পাল্লা বন্ধ করে আমাকে আর কোলে তুলে সোজা গিয়ে বিছানায় উঠল। পরের দিন সকালেই খবর দেয়া হলো গুনিনকে। কাকিমার ঘরে তার আগেই বাইরে থেকে তালা বন্ধ করে দেওয়া হয়েছিল। গুনিন এসে তালা খুলে ভেতরে ঢুকল। তারপর সে কি সর্ষে পোড়া ছোড়া আর ঝাঁটার বাণী মারা। কাকিমার আছাড়া পিছাড়ি কান্না শুনে মাও চোখের জল ধরে রাখতে পারছিল। কিন্তু ঠাকুমার মুখ পাথরের মতো কঠিন। সারাদিন এই কাণ্ড চলল। সন্ধ্যের মুখে গুনিন বেরিয়ে এসে জানালো অপদেবতা বিদেয় হয়েছে, তবে বড্ড জবরদস্ত ভূত, তাই বউকে সাবধানে রাখতে হবে। আজ সারা রাত কিছু খেতে দেওয়া চলবে না, এমনকি জলও নয়। কাল সকালে মাটির সানকিতে পান্তা ভাত দিতে হবে। টাকা পয়সা নিয়ে গুনিন চলে গেল। কাকিমার ঘরের দরজা সারা রাত বন্ধই রইল। পরের দিন সকালে কাকিমাকে দেখে আমি শিউরে উঠল। গোটা গায়ে ঝাঁটার বাড়ির দাগ, মুখ ফুলে উঠে গেছে, চুল ছেঁড়া এলোমেলো, নিচের পায়ে দাঁড়ানোর মতো ক্ষমতা যেন নেই। মান্দামাসি মাটির সানকিতে পান্তা ভাত দিয়েছিল, কিন্তু খাওয়ার মতো ক্ষমতাও তখন কাকিমার নেই। মাটিতে পড়ে আছে প্রায় বেহুশ হয়ে। দুপুরের আগেই প্রবল জ্বর এলো কাকিমাকে, আর বিকেল নাগাদ পাড়ার কারুর কাছ থেকে খবর পেয়ে হঠাৎ আমার কাকা এসে হাজির হল। অস্বাভাবিক গম্ভীর মুখ। ঠাকুমার সঙ্গে ঘরের দরজা বন্ধ করে কিছুক্ষণ কথা হল। তারপর বেরিয়ে গেল কাকা।
ঘণ্টাখানেক পরে ফিরে এসে কাকিমার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমরা দেখলাম কাকিমার ঘরের দরজা খোলা। কাকা কাকিমা কেউ নেই। বাপের বাড়ি থেকে আনা যে তরঙ্গে কাকিমার নিজস্ব জিনিসপত্র থাকতো সেটাও নেই। কথা থামিয়ে এক মুঠো মুড়ি তুলে নিয়ে চিবোতে লাগলেন সুধন্যদা। পল্টু উদ্গ্রীব হয়ে বলল, তারপর তারপর কি হলো? সেই শেষ আমার কাকা কাকিমাকে দেখা। আর কোনো দিন ওদের সঙ্গে আমার দেখা হয়নি। কাকা আর কোনোদিনও টেপারটায় ফেরেনি। কোনো সন্ধানই তার পাওয়া যায়। আর কাকিমা, তারও কোনো খবর পাওনি? প্রায় ঠান্ডা হয়ে যাওয়া চায়ের তলানোটুকুতে গলায় ঢেলে নিয়ে একটু চুপ করে থাকলেন সুধন্যদা। তারপর সামান্য হেসে বললেন, আজ সকাল পর্যন্ত হলে তোদের প্রশ্নের উত্তর হতো হ্যাঁ, কিন্তু আজ সকালের পর সবই কেমন যেন গোলমাল হয়ে গেল, বুঝলি? আমাদের কলেজে এক ছোকরা মাস্টার মশাই এসেছে পড়াতে। ছোকরা মানে আমার থেকে বছর 10 ছোট হবে। আগে মালদায় ছিল, বদলি হয়ে এসেছে। আজ স্টাফ রুমে বসে গল্প করতে করতে শীতল পাটার কথা উঠেছে। তা সে হঠাৎ বলে কিনা, আমারও ঠাকুরদার বাড়ি শুনেছি ছিল শীতলপাটা গ্রামে। আমি অবশ্য কখনো যাইনি। শীতলপাটা নিয়ে আমার তো একটু দুর্বলতা আছেই। তাই জিজ্ঞাসা করলাম, ঠাকুরদার নাম কি? সে ছোকরা বলে কিনা হরিমাধব সরকার। শুনে তো আমার বুকের ভেতর ধড়াস ধড়াস করছে। জিজ্ঞাসা করলাম, বাপের নাম কি? বলল, বেণীমাধব সরকার। তারপর আমি আর দেরি করিনি, বুঝলি? কোনো রকমে বাকি দুটো ক্লাস শেষ করে তাকে সঙ্গে নিয়ে সোজা গিয়ে হাজির হলাম তার বাড়িতে। 50 বছর পর দেখা। বুড়ো হয়ে গেছে, কিন্তু কাকার হাসিটা একই রকম আছে, বুঝলি? যখন প্রণাম করে সামনে দাঁড়ালাম, প্রথমটায় চিনতে পারেনি। নাম বলতে থরথর করে কাঁপতে লাগ। আর কাকিমা? কাকিমাও ছিল নাকি? ছিল বই কি, জড়িয়ে ধরে কত কাঁদল। মায়ের কথা জিজ্ঞাসা করছিল। যাক, তাহলে আর ভূতে ধরেনি। তোমাদের শীতলপাটার ওঝার হাত যশ ভালো বলতে হবে। পল্টুর কথা শুনে একটা করুণ হাসি ফুটল সুধন্যদার মুখে। ভূতে কোনোদিন ধরেই নি রে। কাকিমা ছেলে মানুষ ছিল, বাপের বাড়িতে আদরে মানুষ, ঘন ঘন খিদে পেত। ঠাকুমাকে বলার সাহস ছিল, তাই রাতে সকলে শুয়ে পড়লে চুপি চুপি উঠে হাঁস মুরগির ঘর থেকে ডিম চুরি করে নিয়ে আসতো। তাড়াহুড়োতে হয়তো আগর ঠিক মতো লাগায়নি, শেয়ালে টেনে নিয়ে গেছে। তাহলে ওই যে বললে রক্তের ছোপ, আলতা পড়েছিল। আগের দিন রাতে মা আর কাকিমা দুজনে মিলে আলতা পড়েছিল, সেই আলতারই ছোপ ছিল মাটিতে। আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না সুধন্যদা। তুমি নিজেই বললে জানালার ফাঁক দিয়ে দেখেছো আম গাছের ছায়ে বসে কি যেন খাচ্ছে। খাবেই তো, ডিম তো চুরি করেছে খাবে বলেই। কিন্তু কাঁচা ডিম তো আর খাওয়া যায় না। এদিকে রান্নাঘরে ডিম রান্না করতে গেলে ধরা পড়ে যাবে। তাই রাতে সবার খাওয়া দাওয়া হয়ে গেলে ডিমের গায়ে মাটি মাখিয়ে ঢুকিয়ে দিত উনুনের ভেতর। গরমে ডিম সেদ্ধ হয়ে থাকতো, ভোরবেলা উঠে বার করে খেয়ে নিত। ভোর রাতে আমি আর ঠাকুমা সেটাই দেখেছি। তখন তো ধরেই নিয়েছি কাকিমাকে ভূতে ধরেছে, তাই মনে হচ্ছিল যেন হাড় ভাঙার কর্মর আওয়াজ পাচ্ছি। কাকা ঠাকুমাকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু গ্রামের মানুষ তো বুঝতে রাজি হননি। কাকিমা খুব ভয় পেয়েছিল। তাই পরের দিন ভোরবেলা কাউকে কিছু না বলে কাকিমাকে নিয়ে চলে যায় কাকা।
কাকিমা আর শীতল পাটায় ফিরতে রাজি হন। এত বছর হয়ে গেছে, এখনো সেদিনের কথা বলতে গিয়ে শিউরে উঠছি। আসলে ভূত কোথাও থাকে না রে পল্টু। জানালার ওপাশে ওই যে অন্ধকারটা, ওটা আসলে আমাদের মনের মধ্যে ঢুকে বসে আছে। তাই আমরা আমাদের চারপাশেও ওরকম একটা অন্ধকার জগৎ ভেবে নিই। ছেলে মানুষ মেয়ের খিদের জ্বালাকে ভূত ভেবে ওঝা ডাকি। ভূত আসলে আমাদের মনে,